ভয়টা তো ইউনিভার্সাল, কিন্তু ভয় পাওয়াটা পার্সোনাল। দেখো, ভয়টা তো অবশ্যই পুরো মানসিক ব্যাপার। দ্য মোমেন্ট তুমি অপ্রাকৃতিক কিছু একটা দেখছো, মানে এটা এখানে হওয়ার কথা ছিল না, হট করে একটা শ্যাডো যদি বাই চান্স চলে যায়, আমাদের বুকটা কেমন ধরপড় করে ওঠে। অনেকেই গল্পের খাতিরে মা ঠাকুমাদের কাছে শুনেছি, এই জানিস আমার সাথেও এরকম একটা ঘটনা ঘটেছিল। তাহলে একই ধরনের ইনসিডেন্ট ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট টাইমে কি করে ঘটছে। একদম রিসেন্ট ঘটনা বলছি, আমি তখন স্কুল থেকে ফিরে জাস্ট এসে রিল্যাক্স করছি, আব্বুর ফোন আসে। আব্বু ফোন করে বলছে হঠাৎ করে ফিজিক্স স্যারের ওই বড় মেয়েটা, মানে বড় মেয়ে বলতে 4 বছরের বাচ্চাটা, সে নাকি মার্ডার হয়েছে। আমরা রাত্রিবেলা বাচ্চা দুটোকে নিয়ে শুয়েছিলাম। এবার বড় মেয়েটা হঠাৎ করে না মানে থতথর করে কাঁপতে শুরু করেছে, এবং অদ্ভুত ব্যাপার, দেখে মনে হবে কেউ বাচ্চাটাকে লোহার রড দিয়ে বেধড়ক পিটিয়েছে। বাচ্চাটার লাস্ট মিনিটে চোখটা পুরো উল্টে গেছিল, মানে তখন আর মনিটা দেখা যাচ্ছে না, পুরো হোয়াইট হয়ে গেছে। তুমি হয়তো গেছো তোমার কোনো সমস্যার সমাধানের জন্য, তুমি তোমার নিজের ভুলে তাদের প্ররোচনায় কখন নিজের ক্ষতি করে ফেলবে উল্টে, তুমি সেটাও বুঝতে পারবে না। আমি যতই ফুল কুড়িয়ে যাচ্ছি, সামনে সে মানে আমার কাছে ফুল কমে যাচ্ছে, আর বলছে কি আমার সামনের বন্ধুর সাজিতে দেখছি ফুল এত বেড়ে যাচ্ছে। আমার সাথে না সে কথা বলছে না ফিরে তাকাচ্ছে, তখন সে বুঝতে পেরেছে যে না, এটা তো তাহলে অন্য কোনো ব্যাপার। উনি এসে ওই বাড়ির মাটি একটা স্কুপ করে তুলে নিয়ে গিয়ে সাধনা করে উনি চেক করে দেখে এটা বলেছিলেন যে ওই বাড়ির নিচে একদিন রাতের অন্ধকারে, মানে উনি কানাঘুষো এটাও শুনে নিয়েছিলেন যে ওরা ওকে মুসলিম ধর্মে ধর্মান্তরিত করে তারপর মাগুরা জেলায় পাচার করে বিক্রি করার প্ল্যান করছে। ওটা একটা সেক্স র্যাকেট চালায় ওরা। আমাদের শর্টস থেকে হয়তো আপনারা কৌতূহলী হয়ে উঠেছেন, কিন্তু আপনাদের কৌতূহল আরও আরেকটু বাড়াতে আজকে আমাদের স্টুডিওতে আছেন শ্রেয়া আচারিয়া, যে একজন হরর স্টোরি টেলার। কেমন আছো? থ্যাংক ইউ ফর দ্য ইনভিটেশন। সত্যি খুব ভালো লাগছে তোমাদের স্টুডিওতে এসে, অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর অ্যান্ড আই এম রিয়েলি এনজয়িং। বেশ, আচ্ছা শ্রেয়া, তুমি যে হরর স্টোরি টেলিং করতে ভালোবাসো, বা তুমি এই গল্প শোনাতে ভালোবাসার ইচ্ছেটা কবে থেকে শুরু হলো বা কি থেকে আসলো? আচ্ছা, গল্প শোনাবার ইচ্ছাটা তখনই জাগে যখন তুমি নিজে গল্প শুনতে ভালোবাসো। যদি আমি বলি হ্যাবিটটা স্টার্ট কোথা থেকে হয়েছে, সেটা দিদা ঠাকুমাদের কাছ থেকে স্টার্ট হয়েছে। অবভিয়াস ব্যাপার, ছোট্টবেলা থেকে দিদা ঠাম্মাদের কাছে গল্প শুনতে আমি প্রচুর ভালোবাসতাম। যবে থেকে বই পড়তে নিজে পারছি পড়তে, তবে থেকে নিজে এত বেশি স্টোরি বুকস পড়তাম বিভিন্ন জনে। আমি বলছি না শুধু হররই পড়তাম, নানান রকমের গল্প পড়তাম, কিন্তু অবভিয়াসলি ভূতের গল্পের ওপরে একটা প্রাধান্য আমার সবসময়তেই ছিল। তো সেখান থেকেই বলতে পারো যে আমার ইন্টারেস্ট গ্রো করা প্রাথমিকভাবে। তারপরে কি হলো, আমি না যখনই কারোর সাথে গল্প করতে বসি, আড্ডা মারতে বসি, আমার একটা বাই নেচার কি, আমি সবসময় বলি তোমার কাছে কোনো ভূতের গল্প আছে, কখনো ভূত দেখেছো, ভূত বিশ্বাস করো। এই করতে করতে আমার প্রচুর স্টক কালেকশন হয়েছিল। ভয়টা তো ইউনিভার্সাল, কিন্তু ভয় পাওয়াটা পার্সোনাল। তোমার কি মনে হয় এই ভয়ের ব্যাপারটা কি মানসিক নাকি একদমই পার্সোনাল? দেখো, ভয়টা তো অবশ্যই পুরো মানসিক ব্যাপার। ভয় জিনিসটা হচ্ছে তোমার মাইন্ড কন্ট্রোল। তুমি যখনই প্রাকৃতিক কিছু, যেগুলো আমরা সবসময় এক্সপেক্টেড কিছু চোখে দেখছি, আমাদের হঠাৎ করে কিছু দেখে আমরা ঘাবড়ে যাই না, আমাদের ভয় লাগে না। বাট দ্য মোমেন্ট তুমি অপ্রাকৃতিক কিছু একটা দেখছো, মানে এটা এখানে হওয়ার কথা ছিল না, হট করে একটা শ্যাডো যদি বাই চান্স চলে যায়, আমাদের বুকটা কেমন ধরপড় করে ওঠে। ভয়টা কমপ্লিটলি মানসিকই। দেখো, এত মানুষের এত অভিজ্ঞতা, এত রকমের ফিলিংস, তার চেয়ে বড় কথা আমার কোথাও মনে হয়েছে যে দেখবে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম আমার কাছে গল্প আসে। আমাদের আগেকার ট্রেডিশনাল যে ভূতের গল্পগুলো, নিশির ডাক বলো, বিভিন্ন মানুষ, তখন তো সোশ্যাল মিডিয়া ছিল না, কেউ কারোরটা শুনে বলবে এটা সম্ভব না, কিন্তু দেখবে অনেকেই গল্পের খাতিরে গল্প করতে করতে মা ঠাকুমাদের কাছে শুনেছি, এই জানিস আমার সাথেও এরকম একটা ঘটনা ঘটেছিল, আমরা একবার ফুল তুলতে গেছিলাম পেছন থেকে না, বা এরকম আমার নাম করে ভোরবেলা ডেকে নিয়ে গেছে, এগুলো আমরা শুনি, তাই তো। তো তাহলে একই ধরনের ইনসিডেন্ট ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট টাইমে কি করে ঘটছে, কিছু একটা হয়তো আছে। এবং সেই বিশ্বাস থেকেই বলতে পারো মানুষের মধ্যে কোথাও একটা ভীতি, কিছু একটা আনসার্টেন দেখলেই হঠাৎ করে একটু ঘাবড়ে যাওয়া, থমকে যাওয়া, এবং সেখান থেকে একটা ভয়ের উদ্রেক,
এটা তো হয়ই আর কি। গল্প শোনাতে ভালোবাসো তুমি, এত মানুষের গল্প তুমি শোনো এবং সেটাকে প্রেজেন্ট করো। তো আমাদের এখানেও কিছু তোমার সিলেক্টিভ গল্প যেগুলো অডিয়েন্সকে তুমি শোনাতে চাও। আমার কাছে বেশ কিছুদিন আগে মালিহা তাবাসুম বলে বাংলাদেশ থেকে একটি মেয়ে একটা ঘটনা পাঠায়, একদম রিসেন্ট ঘটনা বলছি, কিন্তু রাজশাহীর একটি কলেজের ঘটনা, যেহেতু সেটা খুব রিনাউন্ড কলেজ আমি নামটা একদমই মেনশন করব না। মালিহা তাবাসুমের ওর বাবা মানে ওর আব্বু ওই কলেজের একজন প্রফেসর, আর ও মা যেহেতু অন্য একটি ইউনিভার্সিটিতে কর্মরতা, সেই কারণে মার সাথে সে আলাদা একটা জায়গায় থাকে, আর সেখানে আঙ্কেল আলাদা থাকেন ওই কলেজ ক্যাম্পাসের মধ্যে। একদিন সকালবেলা আন্টি রেডি হচ্ছে, তো ও আমাকে যেটা বললো যে আমি তখন স্কুল থেকে ফিরে জাস্ট এসে রিল্যাক্স করছি, মা রেডি হচ্ছে, আব্বুর ফোন আসে। আব্বু ফোন করে বলছে যে এখানে একটা খুব বাজে ঘটনা ঘটে গেছে, তোমরা, আমি যদি কোনো কারণে তোমাদের সাথে কন্ট্যাক্ট না করতে পারি, কেউ প্লিজ প্যানিক করো না, আমি যখন সময় পাবো, যেভাবে যে মুহূর্তে সময় পাবো আমি তোমাকে ঠিক কন্ট্যাক্ট করে নেব। এবার স্বাভাবিকভাবে ও বলছে, আমার আম্মি বলছে যে কি হয়েছে, মানে এরকমভাবে বলছো কেন? বলছে এখানে যে একজন ফিজিক্স স্যার ছিলেন, তো ফিজিক্স স্যারের দুটো বাচ্চা মেয়ে, একটা 4 বছরের একটা 2 বছরের বয়সী, এবং ওদের অনেক বড় করে স্পোর্টস সেলিব্রেট হয় ওই কলেজটাতে, যেই কারণে মালিহারা সেই সময় আব্বুর কাছে যায়, একটু ওই সময়টা ওখানে ওই সমস্ত কলিগদের সাথে তাদের ফ্যামিলির সাথে এনজয় করে, দিয়ে ওরা আবার তো চলে এসেছে। মালিহা বলছে আমি কদিন আগেও যেন দিদি ভাই আমি গেছিলাম বাবার কলেজে, তখন আমি এই বাচ্চাগুলোর সাথে খেললাম, আমি কত খেলা করে আসলাম, দিয়ে আমার বাবা আমাকে বলছে কি যে হঠাৎ করে ফিজিক্স স্যারের ওই বড় মেয়েটা, মানে বড় মেয়ে বলতে 4 বছরের বাচ্চাটা, সে নাকি মার্ডার হয়েছে। এটা শুনে না বলছে আমি পুরো শকড। আমি বলছে মার্ডার হয়েছে, ওইটুকু 4 বছরের বাচ্চাকে কে মার্ডার করবে? বলছে জানি না, তবে পুলিশ আসছে এবং আমাদের পুরো ক্যাম্পাস মনে হয় সিজ করে দেবে, আমাদের সব ফোন টোন সমস্ত কিছু নিয়ে নেওয়া হবে জমা, আমি হয়তো তোমাদেরকে কন্ট্যাক্ট নাও করতে পারি, তোমরা প্যানিক করো না। যাই হোক, এর অতিরিক্ত আর সেই মুহূর্তে কোনো কথা না হওয়াতে যাই কল ড্রপ করে আম্মি তো চলে গেলেন ইউনিভার্সিটিতে। বলছে 3টে বাজে দিদিভাই আমার কাছে মা ফোন করেছে, মানে ওর আম্মি ফোন করে বলছে যে একটা মানে অবিশ্বাস্য ঘটনা ঘটে গেছে। মালিহা বলছে কি হয়েছে? বলছে জানিস ওর যে 2 বছরের ছোট বাচ্চাটা, সেও মার্ডার হয়েছে, দুপুরবেলা সেও মারা গেছে। 3টের সময় আব্বু নাকি আবার ফোন করে কন্ট্যাক্ট করেছে যে তুমি একদম চিন্তা করো না, ফোন জমা নিয়ে নিচ্ছে, আমি আর তোমাদেরকে হয়তো বেশ কয়েকটা দিন হয়তো কন্ট্যাক্টে থাকতে পারবো না, শুধুমাত্র প্যানিক করো না, আমি যখনই ফোন হাতে পাবো আমি তোমাদেরকে কল করব। কিন্তু সব থেকে অবাক আশ্চর্যকর ব্যাপার হচ্ছে একটা 4 বছর একটা 2 বছরের বাচ্চাকে কে মার্ডার করবে, আর কেনই বা কীভাবেই তাদের মৃত্যুটা ঘটেছে যে সবাই মার্ডার বলে এটাকে সাসপেক্ট করছে, ওদের মধ্যে একটা কৌতূহলের সৃষ্টি হয়। এরপরে 2 দিন 3 দিন কোনো কন্ট্যাক্ট নেই, ফোন নেই, কিচ্ছু নেই। কলেজ ক্যাম্পাসে ওরা বহুবার ফোন করেছে, সেখানেও কেউ ফোন রিসিভ করছে না। অবভিয়াসলি কলেজের ব্যাপার, কোনো নিউজ চ্যানেলেও তো আসবে না, পুরো ব্যাপারটাকেই ওখানে ধামাচাপা দেওয়া হয়েছে। যাই হোক 3 দিন পর আব্বু আবার ফোন করে তখন বললেন যে আবার সব কিছু নর্মাল ছন্দে ফিরে গেছে, 2টো মৃত্যুকেই স্বাভাবিক বলেই ঘোষণা করা হয়েছে, ওটা মার্ডার ছিল না। যাই হোক আবার সব কলেজটা নর্মাল ছন্দে ফিরে যায়। এরপরে বাকি যে পার্টটা আমি এখন তোমাদেরকে শোনাবো, সেটা মালিহারা পরবর্তীতে যখন আবার আব্বুর ক্যাম্পাসে গেছিল, সেই সময় ওই ফ্যামিলির ওই ভদ্রলোক ভদ্রমহিলার সাথে, মানে ফিজিক্স স্যার এবং তার ওয়াইফের সাথে ডাইরেক্ট ইন্টারাকশনের মাধ্যমে পুরো ঘটনাটা তারা জানতে পারে, সেটাই আমি এখন প্রতিস্থাপন করছি। ফার্স্ট অফ অল, ওই ভদ্রমহিলার ভাষ্য মতে বলছে আমরা রাত্রিবেলা বাচ্চা দুটোকে নিয়ে শুয়েছিলাম, এবার বড় মেয়েটা হঠাৎ করে না মানে থরথর করে কাঁপতে শুরু করেছে। মা স্বাভাবিকভাবেই ধড়বড় করে উঠে বসে ফিজিক্স স্যারের ওয়াইফ ওর গায়ে হাত দিয়ে দেখছে ধুম জ্বর, মানে জ্বরটা যে কী মাত্রায় চিন্তার বাইরে। তো উনি তাড়াতাড়ি করে, যা হয় বাবাদেরকে তো মায়েরা ডাকেই, এবার তারাও ঘুমের ঘরে, টায়ার্ডনেসটা থাকে তো সবারই, তুমি দেখো না আমি আছি তো। ও জলপটি টটি দিচ্ছে, কিছুতেই মেয়ের জ্বর কমানো যাচ্ছে না, মেডিসিন দিয়ে দিয়েছে তাও কোনো ইমপ্রুভ করছে না। তারপরে যাই হোক যখন চেক করলো দেখছে 104ও ক্রস করে যাচ্ছে। ভয়ের চোটে যখন ডেকেছে, স্যার উঠলেন, উঠে সঙ্গে সঙ্গে ওদের যেহেতু ওটা ক্যাম্পের মধ্যে না, ওদের নিজস্ব নার্সিংহোম থেকে শুরু করে নিজস্ব ডক্টরস সবই অ্যাভেলেবেল থাকে, তো ওখানে একজন তফিউল স্যার বলে আছেন, তো উনি খুব ভালো ডক্টর, ওনাকে ডাকা হলো। উনি দেখে সঙ্গে সঙ্গে বললেন ওকে ইমিডিয়েট হসপিটালাইজড করতে হবে। তো ওকে নিয়ে ওরা গাড়ি করে বেরিয়ে যায়। এবার যাওয়ার পথে বাচ্চাটা হঠাৎ খাবি খেতে শুরু করে, এবং অদ্ভুত ব্যাপার, বাচ্চাটার গায়ে এরকম দাগড়া দাগড়া মোটা
শিকল দিয়ে যদি বাচ্চাটাকে কেউ চেপে বেঁধে দেয় এরকম স্পাইরাল ওয়েতে, মানে তুমি যদি একটা দড়িকে এরকম স্পাইরালি ঘোরাও, পুরো যদি তোমার ওপর থেকে নিচ পর্যন্ত এরকমভাবে টাইট করে মুড়ে দেওয়া, র্যাপ আপ করে দেওয়া হয় তোমাকে, এরকম স্পাইরাল স্প্রিংয়ের মতন যেরকম দাগ হয়ে যাবে না, ঠিক ওইভাবে নাকি বাচ্চাটার গোটা গায়ে এরকম শক্ত হয়ে কালশিটের দাগ আস্তে 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 প্রস্ফুটিত হয়ে উঠেছে। এবার জ্বর হয়েছে, দ্যাটস ফাইন, সেটা নাই, ঠিক আছে, এই দাগটা এরকমভাবে আসছে কোথাও, দেখে মনে হবে কেউ বাচ্চাটাকে লোহার রড দিয়ে বেধড়ক পিটিয়েছে। ওটা রাস্তা দিয়ে ওরা যেতে যেতেই নিয়ে ওই রকম দাগটা যখন দেখছি ওইভাবে আরও বেশি পরিষ্কার হচ্ছে, ওর মা যথারীতি ভয় পেয়ে যায় এবং ওর জামা কাপড় খোলা, হয়তো ফিউল স্যারও কিছু বুঝতে পারছে না যেটা হচ্ছেটা কি। বাচ্চাটার লাস্ট মিনিটে চোখটা পুরো উল্টে গেছিলো, মানে তখন আর মনিটা দেখা যাচ্ছে না, পুরো হোয়াইট হয়ে গেছে, পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে চোখটা। তো ওর মা একদম হাহুতাশ করে কাঁদতে শুরু করে, ওর মায়ের কোলেই বাচ্চাটা শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ওরা যখন হসপিটালে ঢোকে তখন ডক্টর ফার্স্ট দেখে বলছে এটা তো মার্ডার, ওকে তো কেউ বেধড়ক মেরেছে, বাচ্চা এইভাবে মারা গেল কি করে হঠাৎ করে। সঙ্গে সঙ্গে ওর পোস্টমর্টমে যাবে। আবার অনেক সময় হয় কি, নিপা ভাইরাসের কারণে বাদুড়ে যেটা থাকে সেটার জন্য এরকম না গায়ের মধ্যে দাগ দেখা যায়, সেটা হতে পারে। যাই হোক, ডক্টর বললো পোস্টমর্টম না করে আমরা বডি কিছুতেই ছাড়বো না, এটা নর্মাল ডেথ কোনোভাবেই হতে পারে না। এবার যেই বাচ্চাটা মারা গেছে, স্বাভাবিকভাবেই ওর বাবা মা তখন অলরেডি অসুস্থ হয়ে গেছেন, মানে তাদেরকে তো আর রাখা যাচ্ছে না। মেয়ে একটা ওইরকম বাচ্চা, 4 বছরের মেয়ে, মাত্র মায়ের মা বাবার কী সেই মুহূর্তে পরিস্থিতি হতে পারে বা তাদের কি মানসিক অবস্থান, তা নিশ্চয়ই আমার আর এক্সপ্লেন করার দরকার নেই। এবার যথারীতি বাচ্চাটার বডি তখন পোস্টমর্টমে, ওর মা বাবা দুজনেই হসপিটালাইজড, তাদের স্যালাইন চলছে, কারণ তারা এতটাই উইক হয়ে পড়েছে তখন। ছোট যে বাচ্চাটা ওদের কোনো একজন নেবারের কাছে ছিল। পরের দিন সকালবেলা হঠাৎ করে সেই বাচ্চাটারও প্রচণ্ড জ্বর আসে, সেটাও বাচ্চাটার বডি পুরো এরকম থরথর করে কাঁপছে এবং গ্র্যাজুয়ালি ওই বাচ্চাটার ওই সেম ওয়েতে গায়ের মধ্যে না ওরকম দাগড়া দাগড়া শিকলের দাগের মতন আস্তে 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 ফুটে উঠতে থাকে। পুরো মনে হচ্ছে ওই বাচ্চাটাকেও, 2 বছরের বাচ্চাটাকে কেউ লোহার রড দিয়ে এরকম শক্ত করে শিকল দিয়ে বেঁধেছে। ওরা ওকে হসপিটালে নিয়ে আসে, এনআইসিইউতে ভর্তি করা হয়েছিল বাচ্চাটাকে মাত্র। বাচ্চাটা 1 ঘন্টা বেঁচে ছিল, তারপরে বাচ্চাটাও মারা যায়। যখন 2টো বেবির ওরকম ডেথ হয়ে গেছে, এই নিউজটা পাওয়ার পর ওর বাবা মা প্রায় 10-12 দিন তাদের কোনো সেন্স ছিল না। এদিকে কলেজ তখন তোলপাড় চলছে, ডক্টর বলছে না এটা কখনোই নর্মাল ডেথ হতে পারে না, এই রকম বিভৎসভাবে কি করে বাচ্চাগুলো মারা যেতে পারে। ওদের সেই মেটাল ডিটেক্টর নিয়ে এসে প্লেগ্রাউন্ড চেক করা হয়েছে, প্রত্যেকটা ফ্ল্যাট ইন্ডিভিজুয়ালি আর্মিজরা ছিল, ওখানে আর্মিরাও ছিল, প্লাস পুলিশ আসে, তারা সবাই সমস্ত ক্যাম্পাসটা পুরোটা ভালো করে চেক করে দেখে, কিন্তু সেরকম কোনো এভিডেন্সিয়াল কিছু না থাকার কারণে বাধ্য হয়ে তখন ওটাকে স্বাভাবিক মৃত্যু বলে ঘোষণা করে ছেড়ে দেওয়া হয়। ওর বাবা মার তো ধাতস্থ হতেই অনেকটা সময় লেগে গেছিলো। যাই হোক, তারপরে যখন 12 দিন পর তারা ছুটি পায়, প্রিন্সিপাল বলেন যে তোমরা এখন বাড়ি চলে যাও, কারণ এই মুহূর্তে দুজনেই কাজ করার মতন তাদের ক্যাপাসিটি নেই, তো তোমরা বাড়িতে গিয়ে কিছুদিন রেস্ট করে তারপরে তোমরা আবার যখন নিজেরা মনে করবে যে নাও উই ক্যান ওয়ার্ক, তখন তোমরা আবার জয়েন করো। সেই হিসেবে ওরা বাড়ি আসে। এবার বাড়ি আসার পরেও 1 সপ্তাহখানিক ওরা নিজেদের মধ্যেই ছিল না, মানে ওই বাচ্চার পুতুল জামা কাপড় জড়িয়ে হাও হাও করে সারাদিন কান্না কাটি পাগলের মতন ওদের অবস্থা ছিল। এবার ওর মা বলছে আফটার অল আমি তো মা, আমার মনের মধ্যে না বারবার একটাই প্রশ্ন ছিল, আমি না সারাদিন নিজেকে দোষারোপ করছি, আমি ভাবছি যে আমি কি এমন ভুল করলাম, আমার কোথায় কি ভুল হয়ে গেছিল যে আমার 2টো বাচ্চা এইভাবে মারা গেল। আমি কি ওদের ভুল কিছু খাইয়ে ফেলেছি, আমি কি ওদেরকে কোনো প্রোটেকশন দিইনি, কোনো মেডিসিন মিস করেছি, আমি কি করেছি, কি ভুল করেছি আমি? না, ওদের তো সারাদিন আমি এমন কিছু খাওয়াইনি যেটা থেকে কোনো এরকম রিয়াকশন হতে পারে বা সামথিং লাইক দ্যাট। ও বলে আমি না ওরকম সারাদিন চিন্তা করতাম। আর উনি প্রচণ্ড স্পিরিচুয়াল পার্সন, উনি আয়াতুল কুরসি পাঠ করতেন, কোরআন শরীফ উনি রেগুলারলি পড়তেন। তো উনি বলছেন আমি খালি আল্লাহ মানে খোদা তাআলার কাছে এটাই প্রে করতাম যে তুমি আমাকে একটা পথ দেখাও, একটা পথ দেখাও। এই যে তুমি আমি জিজ্ঞেস করলে না যে ভয় বলে কিছু হয় কিনা, অ্যাকচুয়ালি ভয় বলো ভক্তি বলো সব কিছুই কিন্তু আমাদের অত্যন্ত মানসিক। আমাদের সৃষ্টিকর্তা হয়তো আছেন এবং উনি আমাদের এই পুরোটাই মাইন্ড গেম। আমাদেরকে কেউ ভূত এসে সামনে দাঁড়াবে না, ভগবানও সামনে দাঁড়াবে না, সবাই কিন্তু হেন্সি দেবে। ভূত মাইন্ড গেম খেলে, ভগবানও কিন্তু তোমাকে ওয়ে দেখাবে, তোমাকে এমন কোনো তোমার মধ্যে একটা থট আনবে, তুমি ভাইবসটা ফিল করতে পারবে, কিন্তু এমন নয় যে উনি ষষ্ঠাঙ্গে তোমার সামনে আসবেন। তো ওর মা বলছে একদিন আমি আয়াতুল কুরসি পাঠ করছি আর ভীষণ মনে মনে কাঁদছি যে আল্লাহ তুমি আমায় একটা পথ দেখাও। আমি ওই দৃশ্যটা কিছুতেই বলতে পারি না, আমার মেয়ের চোখটা উল্টে গেল,
গেল, তার মানে আমার মেয়েটা কতটা ভেতরে কষ্ট পেয়েছে, কতটা ছটফট করেছে যে মণিটা পুরো উল্টে গেছে, পুরো সাদা হয়ে গেছিল ওর চোখটা। আমি ওই দৃশ্যটা ভুলতে পারতাম না। বলছে আমার হঠাৎ করে একটা অদ্ভুত থট মাথাতে আসে সেই সময়। আমার মাথাতে এলো কি, তার দুদিন আগে আমার শ্বশুর শাশুড়ি এসেছিল। বলছে আমি জানি না দিদিভাই তখন আমার মাথায় কেন ওই থটটা এলো, আসার পেছনে কোনো রিজন ছিল কি না। আমার তখন মনে হলো হয়তো সৃষ্টিকর্তাই আমাকে এটা ভাবাচ্ছেন, তাই আমি এটা ভাবছি। আমি কিন্তু ওইভাবে ভাবিনি, ভাবতে চাইনি কখনো। তো বলছে আমি তারপরে হঠাৎ একটা জিনিস রিলেট করলাম যে সত্যি সত্যি আমি এটা নোটিস করেছি যে আমার শ্বশুর শাশুড়ি যখনই ওনারা আসতেন আমার বাচ্চারা অসুস্থ হতো, আমি না এটা ফিল করেছি। বলছে আমি তো প্রথমে গিয়ে বলতে পারছি না এই কথাটা আমার হাজব্যান্ডকে, আমার ভেতরে একটা না অস্বস্তি স্টার্ট হলো যে সত্যি কি এটার কোনো কানেকশন থাকতে পারে, কেন এই চিন্তাটা আমার মাথায় কেন দিল আল্লাহ, মানে কিছু কি এর সাথে কানেকশন আছে। বলছে আমি খুব ভাবছি। তো লাস্টে একদিন আমার হাজব্যান্ডকে আমি বললাম কথাটা, যে একটা কথা বলছি তুমি কিছু মনে করো না। কিন্তু ছেলেরা তো জানোই অলওয়েজ উইথ বিয়ার গগল, নিজের পেরেন্টসের ব্যাপারে অলওয়েজ তারা যা সবই বোঝে সবই জানে, অথচ সেই ব্যাপারে এই ব্যাপারটাকে এন্টারটেন করবে না। তো সেই কারণে উনি বলছেন যে না না আমার বাবা মা কেন এরকম কিছু করতে যাবে, তুমি ওভার থিঙ্ক করছো, এরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে, ও আর ব্যাপারটা নিয়ে বেশি কথা বাড়াতে জায়গা পেল না। এর কয়েকদিনের পর ব্যাপারটা হয় কি, যখন তোমার মাথায় কোনো একটা বিষয় উঠছেই না তখন তুমি আর সেটা নিয়ে অত ঘাঁটাবেও না, কিন্তু যখন তোমার মনের মধ্যে কোনো একটা জিনিস নিয়ে খুদ ঢুকবে বা তোমার মনটা খচখচ করবে, তুমি দেখবে তুমি আরও বেটার ওয়েতে সেগুলোকে নোটিস করতে থাকবে, ছোট ছোট জিনিস। এইবার ওর মা একটু নোটিস করতে স্টার্ট করলো যে সত্যি তো আমরা যে এত দুর্বিষহ একটা পরিস্থিতিতে, আমার দুটো বাচ্চা মারা গেছে, এদিকে বাড়িতে কিন্তু চব্যচস্য রান্নাবান্না হচ্ছে, সবাই মিলে খাওয়া দাওয়া করছে। এবার বাড়ির পরিকাঠামোটা একটু বলি। ওনাদের বাড়ির মেম্বার হচ্ছেন ওনার মা বাবা, ওনার শ্বশুর শাশুড়ি থাকে, আর তার সাথে ওই ভদ্রলোকের আঙ্কেলের একটা ছোট ভাই আছে, আর তার একটা ছোট বোন আছে। ওরা 2 ভাই 1 বোন। ওরা তো মুসলিম কমিউনিটি থেকে বিলং করে, বাট ইনসিডেন্টলি ওই বোনটির অ্যাফেয়ার হয় একটি হিন্দু পরিবারের ছেলের সাথে, এবং যার জন্য বোনটার যখন মানে সে একটু মরিয়া হয়ে উঠেছিল ওই ছেলেটিকে বিয়ে করার জন্য, সেই ছেলেটির আবার একটা বোন আছে, তার সাথে সামাও ওর ভাইয়ের মানে ওই ভাইটার মেজো ভাইটার আবার একটা অ্যাফেয়ার স্টার্ট হয়, যার জন্য ওই হিন্দু পরিবারেরই 2টো ছেলে মেয়ের সাথে এদের বাড়ির 2টো ছেলে মেয়ে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়। বোঝা গেল? এর ভাইয়ের সঙ্গে ওর বোনের, আর এই বোনটার সাথে ওই বাড়িরই ওই হিন্দু পরিবারের ভাইটারই বিয়ে হয়। কিন্তু সেই সময় ওই ছেলেটিও কিছু করতো না, ইভেন এই ভদ্রলোকের যে ভাই সেও কিন্তু কিছু করতো না। এরা দুজনেই মানে ওই ছেলেটার ব্যাপারটা পরে জানা যায়, সে যে জবলেসই ছিল, আর এই পরিবারটাকে মূলত এই ওর দাদাই চালাতো। পুরো বলতে পারো যে তাদের যত ফাইন্যান্সিয়াল বার্ডেন সব কিছু এই বড় ভাই ওঠাতেন। বাবা মা ভাই বোন এরা তো ছিলই, তার সাথে আরও সংযোজিত হলো ওর জামাই, আবার ওইখানে বউ। তো এই সবার এই 6 জনের সমস্ত খরচ খরচা এই বড় ভাই বেয়ার করতেন। ওরা হয়তো টুকটাক এমনি ছুটকো কিছু কাজ করতো বা করতো না, ম্যাক্সিমাম ওইভাবে তো আর সংসার চলে না। একটা তো তোমার কনস্ট্রাকটিভ সবার একটা প্যাটার্ন থাকে সংসার চালানো, তার জন্য একটা ফিক্সড ইনকাম থাকতে হবে। তো সেই দায়ভারটা বলতে পারো এই বড় ছেলের ঘাড়েই ছিল। যাই হোক, তো ওই এবার উনি নোটিস করতে শুরু করলেন যে প্রত্যেকেই খুব সাবলীল, রান্নাবান্না ভালো মন্দ করছে, আর একটু ঘ্যান ঘ্যান করে হয়তো খেতে বসে বলছে কি করবে বলো, খেতে তো হবেই, না খেলে কি হয়, বলে গপ করে খেয়ে নিচ্ছে। মানে আলটিমেট তুমি তো ফিল করতে পারবে যে কতটা তারা অ্যাকচুয়ালি মর্মাহত তাদের এই দুঃখ কষ্ট নিয়ে। তবু ওই বললাম, যদিও বা ওর মা ফিল করছে, ওর বাবাকে তো বোঝানো যাচ্ছে না অত চট করে। ওর বোনটি কী করতো, বাড়িতে ঘরে ঢুকে ওদের একটা জায়গায় টাকা রাখা থাকতো, হট করে গিয়ে সেখান থেকে টাকা যখন যেরকম লাগতো বের করে নিয়ে, কাউকে কিছু বলার প্রয়োজন মনে করতো না, বেরিয়ে যেত। একদিন ওর মা বলে যে তোমার কখনো মনে হয় না যে তোমার বোন আমাদের লাইফে এইভাবে এতটা ইন্টারফেয়ার করে, তো তুমি এতটা কেন ওদেরকে ফ্যাসিলিটিস দিচ্ছ এনজয় করতে, তো তুমি একটু তো নিজেকে বেঁধে রাখবে। যদিও উনি বলতে গিয়ে 10 বার থতমত খেতেন, কারণ এগুলো বলা যায় না সব সময়। তো ওর হাজব্যান্ড কী করেছিল, সেদিনকে টাকাটা অন্যত্র সরিয়ে রাখে। ওর বোন আসে টাকা নিতে গিয়ে, যখন দেখছে ওখানে নেই, বলছে দাদা টাকাটা কোথায় রেখেছিস? বলছে কেন, তোর কী দরকার? বলছে না 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 এক্ষুনি দে, আমি 4000 টাকা দে, আমি মেকআপ অর্ডার করেছি, এক্ষুনি আসবে ডেলিভারি, আমি একটা পেমেন্ট করতে হবে। তো দাদা কোনো কথা বলেনি, জাস্ট 4000 টাকা ধরিয়ে দিয়ে বেরিয়ে গেছে দরজাটা বন্ধ করে। তখন ওর মা বলছে আমাকে জড়িয়ে ধরে না ওর বাবা হাউ হাউ করে কাঁদছে।
বলছে আমি কি সত্যি তাহলে ভুল জাজ করছি, সত্যি কি তুমি ঠিক, তাহলে সত্যি কি ওরা আমাদেরকে একদম ভালোবাসেন? আমার বাচ্চাগুলো যে মারা গেছে, ও তো পিসি হচ্ছে সম্পর্কে, ওর তখন ইচ্ছা করছে যে 4,000 টাকার কসমেটিক্স পারচেস করে সেগুলোকে এনজয় করবে। তো এরকম চলছে। এরপরে আর একটা ঘটনা, যেমন উনি একটা মটরমালা পরে থাকতেন, তো ওর যে ওই ভাইয়ের বউটা, সে এসে একদিন হঠাৎ করে বলছে দিদি তোমার মালাটা একটু দাও না, আমি পরবো। বললো যে এটা তো আমি সবসময় পরে থাকি, এইভাবে খুলে দেবো কেন, তোমারও তো হার আছে, তুমি পরো না, একটু দাও, তোমারটা খুব ইচ্ছা করছে পরতে। বলতে রীতিমতো তার গা থেকে খুলে টুলে নিয়ে পরে নেয়। সন্ধেবেলা এসে বলছে দিদি আমি না ওটা পরে একটু পুকুরে স্নান করতে নেমেছিলাম, ওটা না সামাও হারিয়ে গেছে, তুমি কিছু মনে করো না। এবার স্বাভাবিকভাবে সে তো রিয়্যাক্ট করবে, সোনার হার হারিয়ে গেছে এত ক্যাজুয়ালি বললে হয় নাকি। এবার তখন নাকি ওই ভাইটা এসে বলছে একটা হাড়ের জন্য তোমরা সম্পর্ক নষ্ট করবে, একটা হাড়ের জন্য কি এখন তোমরা আমার গলা কেটে নেবে? ঠিক আছে আমি যখন চাকরি করব তখন তোমাদেরকে গড়ে দেব। যাই হোক, মোট কথা হচ্ছে আমি যেটা বোঝাতে চাইছি যে ওই বাড়িতে যাওয়ার পর একটা ভাইবস ওরা পরিষ্কার পাচ্ছিল যে আলটিমেটলি ওই বাচ্চা দুটো তো ওদের পারিবারিক সন্তান, তো সেখানে তাদের কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই, তারা নিজেদেরকে নিয়েই ব্যস্ত, তাদের লাভিশমেন্ট, তাদের ভালো থাকা, তাদের খাওয়া দাওয়া, ওরা ওগুলো নিয়ে বেশি ব্যতিব্যস্ত। এরপরে একদিন ওর হাজব্যান্ড নিজে কানে একটা কথা শুনে নেয়, সম্ভবত ওই ভাই বোন বসে আলোচনা করছে এরা আর কতদিন এখানে থাকবে, আমাদের পয়সা কি গাছে ফলছে। তখন ও দাদা নিজে ঢুকে গিয়ে স্ট্রেট বলছে গাছে ফলছে মানে আমি তো আলটিমেট এই বাড়িতে, আমি তো সেই গাছটা যাকে ঝাঁকালে টাকাটা পড়ে, তোর কার টাকায় খাচ্ছিস যে আমাকে বাড়িতে থাকবো কি থাকবো না নিয়ে প্রশ্ন তুলছিস। যাই হোক, সেদিনকে ওনার টনকটা একটু নড়ে, উনি ওনার ওয়াইফকে বলেন যে ব্যাগ প্যাক করো, চলো আমরা চলে যাই, এদেরকে পয়সা পাঠিয়ে দেবো, সত্যি যখন আমাদের ভ্যালু নেই এদের কাছে আমরা আর সেইভাবে বাড়িতে থাকবো না, তো চলে যাই। উনি কিন্তু প্রথমে ওই মৌলবি কারোর কাছে যেতে রাজি হননি, কিন্তু এ বলছে যে আমি মা, আমার মনের ভেতর তখনও পর্যন্ত চলছে যে আমাকে জানতে হবে যে কিছু তো আমার বাচ্চাদের সাথে একটা ঘটেছে, স্বাভাবিক ঘটনা তো এটা ছিল না। তো অনেক বলে কয়ে ফাইনালি ওনাকে রাজি করিয়ে ওরা একদিন একটা ওইখানে নিয়ারবাই ওদের কলেজের কাছে একটা মসজিদ আছে সেখানে যায়। ওখানে যে মৌলবি ছিলেন উনি বলছেন যে দেখুন আমি তো এই ধরনের কাজ করি না, একজন ইমাম আছেন অনেক বড়, তো ওই ইমামের কাছে আমি আপনাদেরকে রেফারেন্স দিচ্ছি, আপনারা যান, উনি আপনাদের সাথে যদি কোনো খারাপ কিছু হয়ে থাকে সব বলে দেবে, আপনি নিয়ে যান। তারপর ওনারা ওই ইমামের কাছে গেছিলেন, তো উনি দেখে ওদের এরকম একটা পাত্র আছে, তো সেখানে ওই কিছু ফু দিয়ে আর ওনাদের কিছু রিচুয়ালস আছে, মন্ত্র আছে কিছু, ওইগুলো জপ টপ করে উনি নাকি বলেছিলেন একদম ডাইরেক্ট আঙ্গুল তুলে আঙ্কেলের দিকে যে তোর রক্ত এই কাজটা করেছে। এবং এই কথাটা শুনতেই আঙ্কেল নাকি তখন হাউ হাউ করে কাঁদতে শুরু করে, কারণ ওরা খুব ডিটেলে কিচ্ছু বলেনি, মানে আগের যে মৌলবীকে গেছিলো সেখানেও কিছু খুব একটা বলেনি, এই ডাইরেক্ট ইমামের কাছে এসছে তাকেও কিন্তু খুব বিশেষ কিছু বলেনি। উনি নিজেই বলেছেন তোর দুটো বাচ্চা মারা গেছে না, তোর রক্ত এই কাজটা করেছে, একদম এটা ছিল ওনার পাঞ্চলাইন। তো সেটা শুনে উনি একটুখানি ঘাবড়ে যান যে তাহলে এই যে উনি একদমই এগুলো বিশ্বাস করতেন না বা কিছু, মেবি এরা কিছু বুঝতে পারে বা জানে। তারপরে নাকি উনি বলেছেন যে ইসলামে জানো তো এই ব্ল্যাক ম্যাজিক বা এই ধরনের জিনিসগুলো হচ্ছে মহাপাপ বলে মানা হয়, ইসলাম কিন্তু এগুলো কখনো সাপোর্ট করে না। এমনকি যারা জিন তত্ত্ব নিয়ে আলোচনা করে, যারা জিন তত্ত্ব নিয়ে চর্চা করে, তারাও জানে এটা যে জিনরাও কিন্তু পর্যন্ত জিন চালনা করে চট করে কাউকে ক্ষতি করা যায় না। এই যে আয়াতুল কুরসি আছে বা কোরআন শরীফ আছে, ওখানে 118খানা সূরা আছে, সূরা পাঠ আর এরকম একটা আলজিন সূরা আছে যেটা তুমি যদি একটানা এক রাতে 7বার পাঠ করতে পারো তাহলে জিন তোমার বশে চলে আসবে, কিন্তু সেই জিনকে দিয়ে তুমি কোনোদিন কোনো খারাপ কাজ করাতে পারবে না। ইসলামে এটা মহাপাপ ধরা হয় এবং এটার কাউন্টার কিন্তু তোমাকে আল্লাহ করে, এটা ওরা মানে যে আল্লাহ তোমাকে পানিশ করবে তুমি যদি এরকম কিছু কারোর ওপর রং করে থাকো অ্যাপ্লাই। সো উনি তখন বলছেন যে তুমি আমার কাছে এসছো তো আমাকে বিশ্বাস করো, আমার ওপর তুমি ছেড়ে দাও, এ কাজ যারা করেছে এর ফিডব্যাক তারা খুব তাড়াতাড়ি পাবে, আমি করব সেটা, কিন্তু আমি নিজে কিছু করব না, আল্লাহ করবেন সেটা, আল্লাহর মাধ্যমে করব। আমরা শুধু প্রার্থনা করতে পারি আল্লাহর কাছে যে আল্লাহ তুমি তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দাও ঠিকটা ভুলটা কোনটা, কিন্তু এই মহাপাপ যে করেছে তাদেরকে সাফার করতে হবে।
এবার ওর বাবাকে না ওই কথাটা শোনার পর আর সামলানো যাচ্ছে না। যাই হোক, সেদিন ওনারা চলে এসেছিলেন। এরপরে উনি আবার কিউরিয়াস হয়ে আরেকদিন গেছিলেন, গিয়ে জিজ্ঞাসা করছেন যে এটা ওরা কেন করেছে। তখন ওনার ওই কথা শুনে এরা পুরো অবাক হয়ে গেছে। বলছে এটা কি তুমি ভাবছো যে তোমরা 2-3 ঘন্টার ওর জ্বর দেখলে আর তাতে তোমার বাচ্চাগুলো যে মারা গেল এটা 2-3 ঘন্টার ব্যাপার? একেবারেই নয়। তোমার বাচ্চারা অসুস্থ থাকতো না? বলছে হ্যাঁ, বাচ্চা দুটো না হওয়ার পর থেকেই ভীষণ অসুস্থ থাকতো। ওরা যখন গর্ভাবস্থায় ছিল, ইমাম বলছেন যে তখন থেকেই কন্টিনিউ ওদের ওপরে একটার পর একটা নানান রকমের টুকটাক ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে। যেহেতু ওরা খুব একটা স্ট্রং পাওয়ারফুল জায়গা থেকে করাতো না, খুব খারাপ জায়গা থেকে করাতো, জিনিসটা এফেক্ট করতে ওদের এতদিন সময় লেগেছে। এর আগে ওরা অনেকবার গর্ভাবস্থাতে থাকাকালীনই তোমাকে এমন কিছু খাইয়েছে, চেষ্টা করেছে বাচ্চাগুলো যাতে গর্ভেই নষ্ট হয়ে যায়। কিন্তু তোমার সোল পাওয়ার, ওর মাকে বলেছে যে তোমার সোল পাওয়ার এত স্ট্রং, একজন মায়ের সোল পাওয়ার তো প্রচণ্ড স্ট্রং হয়, তো সেই কারণে জিনিসগুলো তোমার ওপরে কোনো এফেক্ট করেনি। এরপরেও ওরা যখনই এসেছে, তোমার বাচ্চা যে অসুস্থ হয়েছে তার মেন কারণ হচ্ছে নানান রকম জিনিস ওদেরকে অ্যাপ্লাই করা হয়েছে। যখন কিছুতেই কিছু হয়নি, শেষ পর্যন্ত ওদের দুজনকে বান মেরেছিল, ওদেরকে বান মারা হয়েছে। বান মারা ব্যাপারটা নিশ্চয়ই জানো যে এটা মানে বান মানে আমরা কি যেটা ভাবি বান মারা, তো এটা হচ্ছে মন্ত্রের জালে বান মারা, মন্ত্র দিয়ে ক্রিয়েটেড বান, সেটাকে ওইভাবে পার্ট অফ আ ব্ল্যাক ম্যাজিক। এক্স্যাক্টলি, ইটস আ পার্ট অফ আ ব্ল্যাক ম্যাজিক। অনেক রকমের হয়, শুকনো বান মারা যায়, হ্যাঁ, নানান রকমের হয়। তো এইবার যাই হোক, পোড়া বান হয়। পোড়া বানে তোমার সারা গা জ্বালা পোড়া করতে 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 সে ছটফট করতে করতে শেষ হয়ে যাবে। শুকনো বানে তুমি এমন রোগা হয়ে যাবে না, মানে তুমি একদম বিছানায় শয্যাশায়ী করে তোমাকে মেরে দেবে, এরকম। ওদেরকেও বান মারা হয়েছিল। তো তখন বলছে যে এটা কেন করলো ওরা? বলছে জাস্ট বিকজ অফ মানি। কারণ তুমি ছিলে ওদের মেন, ধরে নাও সমস্ত যা কিছু, তুমি তো সব কিছু স্পন্সর করতে। এবার ওদের ওদিকে লোক সংখ্যা বাড়ছে, তুমি একটা ফিক্সড অ্যামাউন্টই পাঠাচ্ছ, আর এদিকে তোমার আস্তে আস্তে হাতটা আসবে, ওরা বুঝতে পারছে, কারণ তোমার বাচ্চারা এদিকে বড় হচ্ছে। তো অবভিয়াস ব্যাপার, তোমার দুটো মেয়ে, তাদের সমস্ত লায়াবিলিটিস রেসপন্সিবিলিটি সব মেনটেন করে তুমি ওদেরকে একটা ফিক্সড অ্যামাউন্ট তো পাঠিয়ে দিচ্ছ। ওরা এখন আগে 4 জন ছিল, এখন 6 জন হয়েছে। এবার আবার ওরা বেবি প্ল্যান করলে ওদের আরও 8-10 জন হবে, আর ওদের তো কাজকর্ম করার কোনো ইচ্ছাই নেই। ওরা চাইছে যে তোমার পুরো স্যালারি, তোমার যা আছে, তোমার সব কিছুকে আমরা যেন সম্পূর্ণভাবে এনজয় করতে পারি। আর সেখানে ওই দুটো হচ্ছে ওদের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল। সেই জন্য সামহাও ওরা চেষ্টা করেছে যে ওদেরকে যেভাবে হোক তোমার পথ থেকে যাতে সরিয়ে ফেলতে পারে। তবে তোমরা আমার কাছে এসছো, ভরসা রাখো, আমি কিছু করব না, কিন্তু আমি আল্লাহই এমন কিছু করবেন, ওরা ফিডব্যাকটা পাবে, আমি তোমাদের কথা দিচ্ছি, ওরা ফিডব্যাকটা পাবে। তো মানে ওই সময় না আঙ্কেলকে ধরে রাখা যাচ্ছিল না, উনি ভীষণ ভেঙে পড়েছিলেন। হয়তো বিশ্বাস করতেন না, কিন্তু প্রত্যেকটা কথা উনি এতটা স্পেসিফিক্যালি একদম কারেক্ট ওয়েতে বলে দিয়েছিলেন ডিটেলসে, যে ওটা বিশ্বাস না করে কোনো আর অপশন ছিল না ওনার কাছে। এরপরে ওনারা এসে ডিসাইড করেছিলেন যে ওই বাড়ির সাথে ওনারা আর কোনো যোগাযোগ রাখবেন না। ওরা ওদের সমস্ত রিলেটিভসদেরকে ব্লক করে দিয়েছিল। ওদের মেন গেটের সাথে না ইন্টারকম করা থাকতো, ওখানে কেউ এলে আগে ফোন করতো যে কেউ এসছে বাড়ি থেকে দেখা করতে চাই, বলেছিল আমাদের এলে বলবে কাউকে আমরা ঢুকতে দেবো না, পারমিশন নেই, সবাইকে ফেরত পাঠিয়ে দেবে। ওরা অনেক দিন ধরে ট্রাই করে যাচ্ছে, ওদের না করলে হবে কি করে, ওরা তো ট্রাই করবেই কমিউনিকেট করার, বিকজ ওরা তো জানে আমাদের ফান্ডিং বন্ধ হয়ে যাবে। সো ওরা আসতো, বাট ওরা অ্যালাউ করতো না। প্লাস তোমার ওরা অনেকবার ফোন করেছে ওখানে ক্যাম্পাসেও, ওরা কিছুতেই কল ট্রান্সফার করেনি। যাই হোক, টোটালি ওরা তখন ডিসকানেক্টেড। এবার অন্য আরও দুঃসম্পর্কের রিলেটিভসদের সাথে তো যোগাযোগ ছিল, তাদের থ্রুতে বেশ 2 মাস পরে হঠাৎ করে জানতে পারে কি অস্বাভাবিক একটা ঘটনা। দেখো, সেদিনকে বোধহয় ওই ওনার মেয়ে জামাইটা, মানে মেয়ে জামাই বলতে আমি বলছি যে আঙ্কেলের যে বোন এবং তার যে বললাম হিন্দু ছেলেটার সাথে বিয়ে হয়েছিল, ওরা থাকতো তো এ বাড়িতেই, শ্বশুর বাড়িতেই ছেলেটা, কিন্তু কোনো কারণে হয়তো ওর বাড়িতে বউকে নিয়ে গেছিল। তো ওনার মেয়ে জামাইটা ছিল ওই বাড়িতে, মানে ওই হিন্দু বাড়িতে, আর এখানে ছেলে আর ছেলের বউটা ছিল। হঠাৎ করে ওই ছেলের বউটা আর ওখানে ওই ছেলেটা, মানে ওদের ছেলেটা, দুজনেই একই রাতে একই সাথে ওই একইভাবে মারা যায় যেভাবে ওই বাচ্চা দুটো মারা গেছিল। এটার কোনো ব্যাখ্যা নেই, ওই একইভাবে ওদেরও জ্বর আসে, পুরো সারা গায়ে ওরকম লম্বা লম্বা শিকল দিয়ে যেন পুরো প্যাঁচানো মনে হচ্ছে টাইটলি বডিটাকে, ওরকম দাগড়া দাগড়া দাগ হয়ে যায়। এবং
তারাও ওই 2 থেকে 3 ঘন্টার মধ্যে দুজনেই মারা যায় দুটো বাড়িতে। ছেলের বউটা এখানে মারা গেছে আর ওই ছেলেটা ওই নিজের বাড়িতে মারা গেছে। এবার একটা তো বুঝতে পারলে যে গল্পটা শুনে যে হিন্দু পরিবারটার সাথে এরা কানেক্ট করেছিল বা যাদেরকে বিয়ে করেছিল তারাও নিশ্চয়ই সেরকম খুব উচ্চশিক্ষিত খুব ভালো ফ্যামিলি ছিল না, তা না হলে এরকম ছেলে কাজ কারবার কিছু করে না, শ্বশুরবাড়িতে পড়ে আছে, এটা তো হয় না ইউজুয়ালি। তো সেরকমই ফ্যামিলিটা ছিল। এইবার তাদের যখন একই রাতে ওইরকমভাবে নিজেদের বাড়ির ছেলে মেয়ে দুজনে একসাথে এরকম অস্বাভাবিকভাবে মারা গেছে, তারা আবার গেছে কোন তান্ত্রিকের কাছে, এবং সেই তান্ত্রিক তাদেরকে সাজেস্ট করেছে তোমার ছেলে বেঁচে থাকাকালীন অধর্ম করেছে, মুসলিম মেয়েকে বিয়ে করেছে, তাই ওর তৃপ্তি পাচ্ছে না, ও অতৃপ্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে, তোমরা যত এই মেয়েকে পুরো জ্যান্ত জ্বালিয়ে দাও তবে গিয়ে তারা শান্তি পাবে। অশিক্ষিত মানুষের অশিক্ষিতই সাজেশন হবে, এটা কোনো যুক্তি হলো? এই জন্য তন্ত্র মন্ত্র থেকে যত দূরে থাকা যায়, এসব সব ভণ্ডামি বাবাজি মাতাজির। তো এইবার তারা তখন উঠে পড়ে লেগেছে। আমি কিন্তু এটা খুব আগেকার না, রিসেন্ট পাস্টের ঘটনা বলছি। উঠে এই ঘটনাটি কি, আমি সরি আমি ইন্টারাপ্ট করতে বাধ্য হচ্ছি, এই ঘটনাটি যে তোমাকে পাঠিয়েছে এই ঘটনাটি কি সেই পরিবারের রিয়েল ঘটনা নাকি এটা একদম রিয়েল ঘটনা। ইভেন এটা রাজশাহীর অনেকেই জানে এমন ঘটনা। এই ঘটনাটা শুনলে বাংলাদেশ থেকে যদি কোনো অডিয়েন্স শোনে, বিশেষ করে রাজশাহী এরিয়া থেকে, তাহলে ডেফিনেটলি তারা এটা কানেক্ট করতে পারবে, কারণ এই ঘটনাটা অনেকেই জানে, লোকমুখে প্রচলিত। বাংলাদেশের কি কোনো একটি মফস্বলের দিকে না একদম প্রপার টাউনশিপে, প্রপার টাউনে। এইবার ওই যে বললাম সেখানে এই মাইন্ডসেট, হ্যাঁ, তাদের এবার বক্তব্য হচ্ছে তারা এবার ওই মেয়েটাকে ছাড়বে না, মেয়েটার উপর রীতিমতো তাদেরকে টর্চার করছে, তাকে বন্ধ করে রেখেছে, এবার তাকে নাকি জ্যান্ত জ্বালাবে। কি না ওই সতীদাহ প্রথা ছিল না আমাদের আগেকার, সেই রকম একটা ব্যাপার, যে ওকে না জ্যান্ত জ্বালিয়ে দিলে সম্ভবত ওনার ছেলে শান্তি পাচ্ছে না। যাই হোক, সেটা তো আর সম্ভব না, সেই পুলিশ কোর্ট কাচারি করে যাই হোক মেয়েটিকে সেখান থেকে তো উদ্ধার করা হলো। সেই মেয়েটা তো তখন পুরো বুঝতে পারছো মেন্টালি ট্রমাটাইজড। এরপরে বুঝতেই পারছো বাবা মা ছেলে আর মেয়ের কি দুরবস্থা, তাদের তো কোনো আর টাকা পয়সা এবার কে আর্ন করে দেবে, বড় ছেলে তো মুখ ঘুরিয়ে নিয়েছে, তারা তো ভীষণ দুরবস্থায় পড়েছে। তার মধ্যে মেজো ছেলেটা আরও মাসখানেক পরের ঘটনা, তারও একদিন রাতে ধুম জ্বর, এরকম গায়ের মধ্যে পুরো ডার্ক স্পট হয়ে যায় পুরোটাতে, কিন্তু সেই ছেলেটা মারা যায়নি, ছেলেটার না মুখটা একদিকে বেঁকে যায় এবং ছেলেটি মেন্টালি ডিসেবলড হয়ে গেছে, এখন ওই রকমভাবেই ও রয়েছে। তো বোনটাও এখন কিছু করে না, ওই রকম একদম দুর্বিষহ একটা লাইফ লিড করছে, বাবা মারও অবস্থা খুব খারাপ, আর ভাইটা তো আমি বললাম যে তার এই অবস্থা এইভাবে। তো এটা হচ্ছে তাদের পরিণতি। তো এবং সব থেকে ভালো পার্ট বলি, এত নেগেটিভ ভারাক্রান্ত করে তুলব না পরিবেশটাকে। গুড পার্ট ইজ এরপরে যখন ওদের এই সমস্ত ঝামেলা চলছে, ইন বিটুইন ওরা ট্রাই করছিল আবার কনসিভ করে, বড় ছেলেটি যার গল্প আমি বললাম আর কি, ফিজিক্স স্যার এবং ওনার ওয়াইফ, ওরা ট্রাই করছিল, ওরা কনসিভ করে, এবং এই জাস্ট কিছুদিন আগে রিসেন্ট তোমার মাস দুয়েক আগে ওদের আবার একটা বেবি গার্ল হয়েছে। হ্যাঁ, তো ওটা হওয়াতে খুব ভালো। ইভেন ও যখন হয়েছে তখনও একটা ইন্টারেস্টিং ঘটনা বলি। ও হওয়ার পর যে নার্সিংহোমে অ্যাকচুয়ালি ওনার আগের বাচ্চা দুটো মারা গেছে, সেই নার্সিংহোমে এই বাচ্চাটা হয়েছে। তো নার্সরা তো সবাই, একটা খুবই এরকম ঘটনা ঘটলে তো সবাই তুমি বুঝতেই পারছো, সবার মনেও থাকবে, এটা একটা স্পেশাল কেস ছিল। এবার যখন বাচ্চাটা হয়েছে, তো ওই নার্স বলছেন আপনাদের আগের দুটো বেবি এরকমভাবে চলে গেছেন, তো আপনারা ওকে না একটু খুঁত করে দেবেন, খুঁত করে দিলে বাচ্চার নজর লাগে না বা অনেক সময় নেগেটিভিটি তাকে টাচ করতে পারে না। তো ওর মা বলেছিল বেশ তাহলে তাই করব। এবার ওর মা একটা ভয়েও ছিল এবং ওর মা খুব স্পিরিচুয়াল হয়ে পড়েছিল, বলছে যে আমি ওই পুরো প্রেগনেন্সিটা না আমি এত ভয়ে ছিলাম, আমি প্রায় 15 বার কোরআন শরীফ পড়ে ফেলেছি পুরো ওই টাইমটার মধ্যে, আমি এত ভয় পেতাম। এনিওয়েজ বাচ্চাটা যাই হোক ভালোভাবে হয়। তারপরে এবার বলেছে খুঁত করে দিতে। যখন বাচ্চাটার 1 মাস হয়েছে, তো ওর মা ডিসাইড করে তাহলে আমি কানটা ফুটো করে দিই, কানটা বিধিয়ে দিই। এবার ওই কান বিধাতে যাবে বলে নামিয়েছে। এবার 1 মাসের বাচ্চা তো ভীষণ ডেলিকেটেড, ওকে কি করে কান বিধোবে। বলছে আমি নিয়ে এরকম দাঁড়িয়ে আছি বাচ্চাটাকে, ওর বাবা গাড়িটা আনতে গেছে, একজন ফরিস্তার মতন কেউ, একজন বয়স্ক ভদ্রমহিলা উনি এলেন, বলছে কি এসে না আমার মুখের দিকে তাকিয়ে কেমন একটা অদ্ভুত স্পুকি স্মাইল দিয়ে বলছেন কি মেয়েকে খুঁত করাতে যাচ্ছিস।
তখন ওনা ঘাবড়ে গিয়ে বলছে যে হ্যাঁ, কিন্তু আমি ফ্ল্যাট থেকে বেরিয়ে আমি যাচ্ছি আমার মতন, ইনি কে, তাকে চিনি না ক্যাম্পাসের মধ্যে, আর এইভাবে তো কোনো আউটসাইডার অ্যালাউডও নয় আমাদের ক্যাম্পাসে, ইনি ঢুকলেন কোথা থেকে, আর উনি জানলেন কি করে আমি খুদ করাতে যাচ্ছি। বলছে না মা, একে এখন কষ্ট দিস না, 6 মাস হোক তারপর খুদ করাবি, ওর এখন কোনো বিপদ নাই, ওর 6 মাস পরে খুদ করালেই হবে, যা যা চলে যা চলে যা। এবার ততক্ষণে ওর হাজব্যান্ড এসে গাড়িটা নিয়ে হর্ন দিয়েছে, বলছে আমি জাস্ট মুখটা ঘুরিয়ে আবার টার্ন করে দেখছি ওখানে কেউ নেই। তখন উনি বললেন না যে আজকে আমি যাব না মেয়েকে নিয়ে। বলছে কেন? বলছে না, আমার মানে কোনো ফেরিস্তাই এসেছিল হবে, আমাকে বলেছে এখন খুদ করাতে হবে না। সত্যি তো, 1 মাসের বাচ্চার কান বিদায় নাকি কেউ? কান বিদালেও তো কষ্ট পাবে। বলো ওর এখন কোনো বিপদ নেই। তারপরে ওরা আবার ওপরে চলে যায়, যে বাচ্চাটা এখন ভালো আছে, ঠিকঠাক আছে। মানে যতই হোক নিজের মা, নিজের পরিবার অত কষ্টের মধ্যে আছে, ওর বাবা কোথাও গিয়ে তো ফিল করে। তো দাদা আবার একটু টাকা অ্যাকাউন্টে মাসে মাসে একটু ফেলে দেয়, বলে না যে যতই যে খারাপ করুক আমার সাথে, আমি তো ভালো হতে পারি, সে নাই খারাপ হলো। যদিও নিজের সন্তান শোকটা তো কখনো বলা যায় না, তাই এই জীবনে হয়তো আর কখনো মুখ দর্শন করবে না, কিন্তু এই নিজের রেসপন্সিবিলিটি বা তারা খাইয়ে পড়িয়ে বড় করেছে সেই দায়বদ্ধতা থেকে অন্তত পক্ষে একটা টোকেন অ্যামাউন্ট মান্থলি পাঠিয়ে দেয়। মানে সেই কোনোভাবে সংসার চলে, ল্যাভিশমেন্ট করার মতন নয়, বাট অন্তত নুন ভাতটা খেয়ে তাদের দিনটা আর কি কেটে যায়। তো এইভাবে রয়েছে এখন পরিবারটা। যেটাই ঘটে থাকুক না কেন, তুমি বলতে চাইছো মানে রাদার আমরা সাজেস্ট করবো যে তন্ত্রমন্ত্র থেকে যতটা দূরে থাকা যায় ততটাই বেটার। আমার তারাপীঠের প্রচুর মানুষের সাথে কথা হয় যারা তন্ত্র সাধনার সাথে যুক্ত আছে, এমন অনেক মানুষ আছে, তুমি হয়তো গেছো তোমার কোনো সমস্যার সমাধানের জন্য, তুমি তোমার নিজের ভুলে তাদের প্ররোচনায় কখন নিজের ক্ষতি করে ফেলবে উল্টে, তুমি সেটাও বুঝতে পারবে না। প্রচুর ঘটনা, ইনফ্যাক্ট তুমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে যদি দেখো, পুরোনো দিনের অনেক সেলিব্রিটিজ, আমাদেরও গল্পে পড়া পারভিন বেবি, একটা সময় যে এই তান্ত্রিকদের কোনো একটা কবলে পড়ে নিজের সর্বস্ব হয়ে মেন্টালি ভীষণভাবে অ্যাবিউজড হয়েছিলেন। অ্যাবিউজ তো হয় অনেক সময়, জানো কিনা জানি না, বলে না তোমার ওই ভাগ্যকেও হনন করে নেওয়া যায়, এই জন্য চট করে দেখবে বলে যে কাউকে হাত দেখাবে না খুব বিশ্বস্ত না হলে, মানে ভাগ্য তুলে নেওয়া যায়, তোমার ভালোটাও তুলে নেওয়া যায়, অনেক কিছু করা যায়। হ্যাঁ, তন্ত্র সাধনা তো ওটা আবার একটা ভাস্ট চ্যাপ্টার হয়ে যাচ্ছে, সেটা নানান রকম মানুষ নানান রকমের সাধনা করেন, কেউ দশমহাবিদ্যার এই বগলামুখী বা ধূমাবতী তাদের সাধনা করে, আবার কেউ জানো তো এরকম সোলদেরকে নিজের কাছে বশ্যতা স্বীকার করে বন্ধ করে রাখে। এই তুমি যে সোল নিয়ে কথা বলছি, ইনফ্যাক্ট তুমি যে একটা কথা আমাদের একটু আগে কনভারসেশনে আসছিল চা খেতে খেতে, যে ছোটবেলায় আমরা শুনতাম ঠাকুমার দিদার কাছ থেকে নিশির ডাক, এরকম কোনো গল্প মানে তুমি কি এক্সপিরিয়েন্স করেছো বা তুমি কি শুনেছো? কারণ দেখবে আমাদের ঠাকুমা দিদাদের মুখে অনেক সময় শোনা যায় যে কখনো না রাত্রেবেলা এইটা বলে শুতে নেই, এই আমাকে সকালবেলা ডেকে দিবি, এটা না বলতে নেই। কেননা ইউজুয়ালি আগে কি হতো, ধরো বলতো এই সকালবেলা ডাকবি ফুল তুলতে যাব, ধরো বন্ধুকে বলে শুয়েছে, ভোরবেলা হয়েছে কি এরকম 3টে সাড়ে 3টের সময় সেই বন্ধুর গলা করে কেউ একজন হয়তো ডেকেছে, সে উঠে তার সাথে ফুল তুলতে চলে গেছে, পরে দেখছে আমি যতই ফুল কুড়িয়ে যাচ্ছি সামনে সে মানে আমার কাছে ফুল কমে যাচ্ছে, আর বলছে কি আমার সামনের বন্ধুর সাজিতে দেখছি ফুল এত বেড়ে যাচ্ছে, এবং আমার সাথে না সে কথা বলছে না ফিরে তাকাচ্ছে, তখন সে বুঝতে পেরেছে যে না এটা তো তাহলে অন্য কোনো ব্যাপার, সে আবার বুঝতে পেরেই পাল্টা আবার ফেরত পালিয়ে এসেছে। আবার অনেক সময় এরকমও শোনা গেছে যে ফেরত আসতে পারেনি, ঘাড় মটকে গেছে ইত্যাদি, এই ধরনের নিশির ডাকের ঘটনা আমরা শুনি। তো ভোর 3টের সময় বেশি অ্যাক্টিভ হয়ে যান, তো ওই জন্যেই দেখবে এই ব্যাপারটার জন্য অনেকেই এই কথাটা বলে যে কাউকে না রাত্রেবেলা শুতে যাওয়ার সময় এই কথাটা বলে শুতে নেই যে এই আমাকে সকালবেলা ডাকবি, তাহলে নাকি ওই যাকে বলে শুয়েছে আমায় সকালবেলা ডাকবি তার ভয়েসে করে পরদিন ভোরবেলায় একটা ডাক পাওয়ার টেন্ডেন্সি থাকে, এটাকে নিশির ডাক বলে যেটা। তো এই ঘটনা তো অহরহই তুমি শুনতে। আমি একটা ঘটনা শুনতে চাইবো যেটা সেই গল্পটা প্রেজেন্ট করতে গিয়ে তুমি হয়তো ভয় পেয়েছো, সেরকম কোনো ঘটনা? কিছু ঘটনা আমার এমন আছে যেগুলো মৃত্যু লীলা চলে এক একটা বাড়িতে, আমার সেটা বেশি ভয় লাগে। আমার এখনও মনে আছে আমি জামশেদপুরের একটা বাংলো বাড়ির ঘটনা বলেছিলাম, অ্যাজ সাচ তুমি সেখানে খুব একটা ভূত কিছু পাবে না, কিন্তু ওই বাড়ির
প্রত্যেকটা মানুষ 1 by 1 মারা যায় এবং খুব নৃশংসভাবে মারা যায়। আমরা একটু ব্রিফলি শুনি। ব্রিফলি বলতে এক দাদু ওখানে জামশেদপুরে, ওখানে তো তোমরা জানোই যে বড় বড় ইন্ডাস্ট্রিজ আছে, তো সেখানে বাংলো ওনাদের অ্যাফোর্ড করা হয় এবং ওইখানকার বাংলোগুলো না খুব বড় বড় হয়, সামনে সুন্দর গার্ডেন আছে, অনেকটা খোলা স্পেস আছে, খুব স্পেশিয়াস আর কি। এবার বাংলো বাড়িটা পেছনের দিকে আউট হাউস আছে, সেখানে ওনাদের কাজের সব দিদি বা লোকজন ড্রাইভার থাকে। তো দাদু দিদা ওনার ছেলে মেয়ে সবাইকে নিয়ে ওই বাড়িতে ওনারা উঠেছিলেন এসে। এবার অ্যাকচুয়ালি যখন ওই বাংলোটা ওনাকে অ্যালট করা হয় তার আগে দাদুকে যিনি ওই দায়িত্বে ছিলেন উনি ওয়ার্ন করেছিলেন, বলেছিলেন যে এখন আপনি অন্য কোনো জায়গায় একটা হায়ার্ড রুম নিয়ে নিন, এই বাংলোটাতে আপনাকে যেতে হবে না, আমি অন্য বাংলো খালি হলে আপনাকে অন্য কোনো জায়গাতে অ্যাকোমোডেট করব। তো দাদু বলছে এত ভালো বাংলোটা পড়ে আছে তুমি আমায় দেবে না কেন, খালি কারচুপি না, আমি ওই বাংলোতেই থাকবো। উনি কিন্তু ওয়ার্ন করেছিলেন, কারণ ওনার এক্সপিরিয়েন্স ওয়াইজ উনি দেখেছিলেন যে ওই বাংলোতে যে পরিবারই ঢুকেছে সেই পরিবারই পুরো ছারখার হয়ে গেছে। উনি বারবার ওয়ার্ন করার পরেও দাদু শোনেননি, ওরা গেছিল। তো প্রথম যেটা হয় যে ওদের বাড়িতে একজন স্টাফ ছিলেন, মানে স্টাফ বলবো না, মানে উনি মেয়েডই বলা যেতে পারে, একজন মেয়েড ছিলেন, ওই আউট হাউসে থাকতেন, সে প্রথম গলায় দড়ি দিয়ে হ্যাংড হয়ে যায়। এটা একটা খুব অস্বাভাবিক ব্যাপার ছিল, কারণ তার সাথে এদের সেরকম এমন কিছু ঘটেনি যে ওনাকে হ্যাংড হতে হবে, কোনো রকম মেন্টাল প্রেশার ছিল না, কিছুই ছিল না। এবং তারপরে আস্তে আস্তে দেখা যায় যে ওই বাড়িতে যে দুজন ছেলে ছিল তারা 1 by 1 তাদের অ্যাক্সিডেন্টাল ডেথ হয়, একজন বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়, একজন ওনাদের মধ্যে ওনার বাড়ির যে জামাই ছিল উনি সাইটে কাজ করতেন, সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন, উনি একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ের ওপর থেকে নিচে পড়ে গিয়ে মারা যায়। এইভাবে এক এক করে 1 by 1 সবাই মারা যেতে থাকে। যখন মৃত্যুলীলা হতে হতে বাড়ির বাচ্চারাও আর ছাড় পাচ্ছে না, এমনকি একটি বাচ্চা অন দ্য ডে অফ বার্থডে সেও মারা যায়, তখন দিদা ফাইনালি ডিসাইড করেছিলেন যে না, আমাকে এবার কিছু একটা ব্যবস্থা করতে হবে, আমি কাউকে নিয়ে এসে একটু দেখাই। একজনকে আনা হয়েছিল, সেই সময় উনি নাকি খুব প্রসিদ্ধ একজন তান্ত্রিক ছিলেন, উনি এসে ওই বাড়ির মাটি একটা স্কুপ করে তুলে নিয়ে গিয়ে সাধনা করে উনি চেক করে দেখে এটা বলেছিলেন নাকি যে ওই বাড়ির নিচে একটা নরকঙ্কাল আছে এবং সেটা দীর্ঘদিন যাবৎ সেই স্পিরিটটা থাকতে 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 সেটা পৈশাচিক রূপ নিয়েছে, সেটার হাড়গুলো থেকে না এরকম লোম বেরিয়ে গেছে, সেটা পিশাচে পরিণত হয়েছে। উনি এসে আইডেন্টিফাই করেছিলেন যে এই জায়গাটায়, এবং সেটা নাকি খোঁড়া হয়েছিল, সেখান থেকে একটা কঙ্কাল উদ্ধার হয় এবং সেই কঙ্কালটা থেকে সত্যি সত্যি তার পুরো সারা কঙ্কালটার গা থেকে না মানে এরকম লোম বেরিয়ে এসেছিল। তো ওটা অ্যাকচুয়ালি পিশাচে পরিণত হয়েছিল। তো তারপরে ওনারা এইখানে যে ব্যারাকপুরে হনুমান মন্দির আছে ওখানে নাকি বিরাট করে ওনাদের একটা যজ্ঞ করে আবার তারপরে আর ওখানটাতে ওরা কেউ থাকেনি, এবং যতদিন পর্যন্ত উনি ছিলেন, মানে যিনি অ্যালটমেন্টের দায়িত্বে ছিলেন, এই ঘটনার পর উনি আর ওই বাংলোটা কাউকে অ্যালটও করেননি। তো এইরকম অনেক, আমার কাছে বেশি ইন্টারেস্টিং সাউন্ড করে এই ইনসিডেন্টগুলো। আরেকটা ঘটনা এসেছিল, সেই ঘটনাটা ইউপি থেকে একটা ফ্যামিলি আসে, তারা এখানে কোথায় নিয়ারবাই একটা বাংলো বাড়ি, মানে আমি একদম টাউনশিপে বলছি না, একটু সাববসের মধ্যে কোনো একটা জায়গাতে একটা বড় বাংলো বাড়ি, কল্যাণীর সাইডে কোথাও, তো সেখানে ওনারা এসে উঠেছিলেন। ওদের নিজেদের মিষ্টির দোকান ছিল, আটা কল ছিল, বেশ ভালো, বেশ পরিবারটা একদম সাজানো গোছানো ভরা সংসার। তাদেরও মানে একটাই জিনিস, যখন ওরা বাড়িটা কেনে কেউ বলেছিল, মানে যিনি ওনার ছিলেন আগে তিনি বলে দিয়েছিলেন যে আপনারা না ওপরের ওই ঘরটা অ্যাভয়েড করবেন, ওপরের ঘরটাতে থাকার দরকার নেই বা ওটাকে খুলবেন না, এরকম বড় তালা ঝোলানো ছিল। এবার ওরা বাইরে থেকে এসে হটকারিতায় এই বাড়িটা কিনে নেয়, যেহেতু ওদের যে মানে মিষ্টি টিষ্টি বানাতেও তো জায়গা লাগবে, তো একটু অনেকটা স্পেস চাইছিল ওরা, তো সেই কারণে বাড়িটা ওদের মানে যেহেতু কাজের সুবিধার্থে বলতে পারো হুট করেই নিয়ে নেওয়া। কিন্তু সেই বাড়িটাতেও এরকমই ঘটনা, পরে একের পর এক ওই বাড়িতে সবাই এমন মৃত্যুলীলা চলে, 1 by 1 প্রত্যেকে মারা যায় অ্যাক্সিডেন্টালি, এবং তারপরে ওরা ওই বাড়িটা ছাড়তে বাধ্য হয়। ইনফ্যাক্ট ওই বাড়িটার ক্ষেত্রে আমি শুনেছিলাম ওরা বাড়ি ছেড়ে চলে যাওয়ার পরে ওই জিনিসটা পিছনে ছাড়েনি, লাস্ট যে 2-3 জন বেঁচে ছিল অন্য বাড়িতে শিফট করার পরেও তাদেরকে মেরে দিয়েছে, এবং প্রত্যেকটা মৃত্যুই খুব নৃশংস ছিল। এবার ঘটনা কি বলো তো, বলতে বসলে অগণিত ঘটনা, এক একটা ঘটনার এক এক রকমের বলতে পারো রসদ, এবং প্রত্যেকটা রসদকে আলাদা আলাদাভাবে এনজয় করতে হবে। এগুলো অ্যাকচুয়ালি গল্প তো নয়, এগুলো সত্যি ঘটনাটাকে রিপ্রেজেন্ট করা। এই রিসেন্ট একটা ঘটনা তোমাকে বলি, একজন ভদ্র মহিলা যার এখন 80 ইয়ার্স ওল্ড, মন্দিরা চক্রবর্তী, উনি থাকেন বেলঘড়িয়ার দিকে। ভদ্রমহিলার জীবন কাহিনীটা এমন ইন্সপিরেশনাল, শুনলে তুমি বলবে সত্যি আমরা কত ছোট ছোট জিনিসে ভেঙে পড়ি। এই ভদ্রমহিলার
প্রথম ওনার বিয়ে হয়েছিল 23 বছর বয়সে, এখন শি ইজ 80 ইয়ার্স ওল্ড, আন্টির এখন 80 ইয়ার্স। তার মানে বুঝতে পারছো এটা কত বছর আগের ঘটনা। তখন না আছে সোশ্যাল মিডিয়া, না এত খোঁজ খবর নেওয়ার ব্যাপার ছিল, তখনকার তো বুঝতে পারছো আমাদের সামাজিক গঠনটা সামথিং ডিফারেন্ট। তো বেলডাঙ্গা থেকে একজন কারোর মাধ্যমে একটি সম্বন্ধ আসে, ভদ্রমহিলার প্রথম ওইখানে বিয়ে হয় চঞ্চল সরকার বলে একটি ছেলের সাথে। তারা তো বেলডাঙ্গায় নিয়ে চলে গেছে তাকে। এবার কলকাতাতে তার বাপের বাড়ি, এখানে তার দাদারা ছিল, তার বাবা মা ছিল, এবং বাবা মা খুব আদরে বড় করেছিলেন মন্দিরা আন্টিকে। যাই হোক, বিয়ের পরে গ্র্যাজুয়ালি ওদের মানে প্রথম থেকেই দিদি সন্দেহটা হয়েছিল, কারণ ওদের না কোনো ভাত কাপড়ের অনুষ্ঠান হয়নি। ভেরি নেক্সট ডে ওকে সকালবেলা শাশুড়ি এসে বলে, বৌমা আমাদের না সিঁদুর পরার রিচুয়াল নেই, তুমি শাঁকা পলা সিঁদুর পরবে না, আর সালোয়ার কামিজ পরবে, শাড়ি টাড়ি পরবে না। তখনই একটা শিক্ষিত মেয়ে, হ্যাঁ উনি কিন্তু এডুকেটেড ছিলেন, উনি সংস্কৃতে মাস্টার্স কমপ্লিট করে তারপরে ওনার বিয়ে হয়েছিল তখনকার দিনে, তার মানে কোয়াইট এডুকেটেড শি ওয়াজ। তো ওইখানে ওনার যখন বিয়ে হলো উনি অবাক হয়ে গেলেন যে এগুলো কী রিচুয়ালস বলছে, আমাদের একটা হিন্দু বাড়িতে তো এরকম রিচুয়ালস থাকতে পারে না। এবং তারপরে ওদের হাব ভাব কথাবার্তা সবেতে গ্র্যাজুয়ালি শি আন্ডারস্টুড যে এটা অ্যাকচুয়ালি একটা মুসলিম ফ্যামিলি। এবং শেষে যখন উনি ডাইরেক্ট ওদেরকে কোয়েশ্চেন করা স্টার্ট করেছিলেন, ওরা ওকে এটা একদম ডাইরেক্ট কনফ্রন্টেশনে ওরা স্বীকার করে, এবং ওরা বলে যে হ্যাঁ অ্যাকচুয়ালি ছেলেটার নাম হচ্ছে মনসুর, ওরা মাগুরা জেলা, বাংলাদেশের মাগুরা জেলা থেকে ওরা বিলং করে। মানে আমি ভাবি কতটা বুদ্ধিদীপ্তা দেখো, আজকালকার দিনে আমরা এত নিজেদেরকে স্মার্ট মডার্ন ভাবি, তখনকার দিনে একটা সাধারণ 23 বছরের বাচ্চা মেয়ে, কলকাতার সাথে কোনো যোগাযোগ নেই, দূরভাষ নেই তখন, মানে চিঠিপত্র দিয়ে তখন কথাবার্তা চলতো, এরম স্টেজে দাঁড়িয়ে রয়েছে, কিভাবে বাড়ির লোককে হট করে কন্ট্যাক্ট করবে জানে না। সুতরাং সেই মানুষটা তখনও ভেঙে পড়েনি। একদিন রাতের অন্ধকারে, মানে উনি কানাঘুষো এটাও শুনে নিয়েছিলেন যে ওরা ওকে মুসলিম ধর্মে ধর্মান্তরিত করে তারপর মাগুরা জেলায় পাচার করে বিক্রি করার প্ল্যান করছে। ওটা একটা সেক্স র্যাকেট চালায় ওরা। ওখানে যাদের শ্বশুর শাশুড়ি বলে ইন্ট্রোডিউস করানো হয়েছে, উনি হচ্ছেন একজন বেগম, মানে উনি কোনো শাশুড়িও নয়, ওটা শ্বশুরও নয়, ওরা তিনজনেই হচ্ছে ওটা একটা র্যাকেট চালায়। উনি রাতের অন্ধকারে ওই রকম অত ভয়ঙ্কর মানুষগুলোর চোখে ধুলো দিয়ে ওইখানে উনি পালিয়ে আসেন মাচা টপকে, মানে কোনোভাবে পাঁচিল টাপচিল টপকে কোনোভাবে ফিরে এসেছেন। বলছে আমি যা অত্যাচারিত হয়েছিলাম না ওখানে, চিন্তার বাইরে। মানে আমি যখন বেরিয়ে এসেছি, একটা দুধওয়ালার সাথে আমার প্রথম ধাক্কা লাগে। দুধওয়ালা আমায় দেখে বলছে, মা কি হয়েছে তোমার, খাবে কিছু? বলে শ্রেয়া ওই মা ডাকটা না মনে হয়েছিল আমি আবার স্বাভাবিক পৃথিবীতে ফিরে এসেছি, আমি বোধহয় আউট অফ ওয়ার্ল্ড কোথাও এতদিন থাকছিলাম। এত আমার একটা দুর্বিষহ এক্সপিরিয়েন্স। তারপরে উনি এখানে সামহাও তারপরে ওখানে বেলডাঙ্গা স্টেশনে যান, পুলিশের হেল্প নিয়ে কলকাতায় ফিরে আসেন, তাদের এগেনস্টে কেস করা হয়, তাদের জেল হয়েছিল, নানান কিছু। উনি বলছে আমি না জাস্ট 1 সপ্তাহ ঠান্ডা হয়ে নিজেকে একটু স্থির করেছিলাম। আমি আবার পানিহাটির ওই স্কুলে যাই, গিয়ে যে কাজটা আমার চলে গেছিলো ন্যানি হিসেবে, আমি বলেছিলাম যে এই কাজটা আছে, তখন আমাকে ওই স্কুলের প্রিন্সিপাল ম্যাম বলেন যে তুই একটা শিক্ষিত মেয়ে, তুই ন্যানি কেন হবি, তুই টিচারের জন্য টিচিং স্টাফের জন্য অ্যাপ্লাই কর। তখন উনি বলেন যে ঠিক আছে, ওদের একটা এক্সাম হতো, তো সেই এক্সামটা উনি ক্র্যাক করেন। অ্যাজ আ টিচার ওখানে শি স্টার্টেড ওয়ার্কিং, এবং তারপর সেখানে কাজ করতে করতে উনি বাই সাইড আমাদের ইন্ডিয়ান লিটারেচার নিয়ে উনি পড়াশোনা করতে থাকেন। গ্র্যাজুয়ালি আবার পরীক্ষা দেন, উনি প্রচুর অনেক দিন প্রেসিডেন্সি কলেজে শি ওয়াজ, ওখানকার প্রফেসর ছিলেন ডেপুটেশনে। তারপরে সেখান থেকে ফাইনালি উনি ঘোলা ইউনিভার্সিটির প্রফেসর হিসেবে রিটায়ার করেছেন। অ্যান্ড দেন এখন নিজের বাড়ি, নিজের সমস্ত কিছু আছে। লাস্ট বয়সে বাবা মাকেও দাদাদের সাথে থাকতে দেয়নি, ওনাদের সাথে যোগাযোগ রাখে না, ওদের মানে দাদাদের জন্য নয়, বৌদিদের অপব্যবহারের জন্য, মানে তারা এত বাজে ব্যবহার করতো তার সাথে, তো বৌদিদের ওপর রাগ থেকে তাদের সাথেও আর কোনো যোগাযোগ নেই। বাবা মা শেষ বয়স অবধি দিদির কাছেই ছিল, আন্টির কাছে, এবং আন্টি তাদেরকে দেখাশোনা করেছেন। দিয়ে কালক্রমে তারা বয়সের সাথে সাথে তো তাদেরকে যেতেই হবে, তারা চলে গেছেন, এখন ওনার 80 বছর বয়স। কিন্তু আমার বক্তব্য এটাই যে আমাদের সমাজে কত মেয়ে কত ছোট ছোট কারণে তারা ভেঙে পড়ে, কত ছোট ছোট ইস্যুস নিয়ে আমরা অনেক করি, আমরা এটা করি, আমরা এখনকার দিনে অনেক বেশি প্যাম্পার্ড, অনেক বেশি আমরা ইম্যাচিওর বিহেভ করে ফেলি সামওয়্যার। কিন্তু দেখো একটু মাথা স্থির রাখলে, বুদ্ধিদীপ্ততার সাথে কত ভয়ঙ্কর ভয়ঙ্কর সিচুয়েশন থেকেও ওভারকাম করে বেরিয়ে এসে আবার নিজে ফাইট ব্যাক করা যায়। এবং আরেকটা জিনিস যেটা বলবো, যে আজকে কিন্তু এই পুরো যে যুদ্ধটা উনি লড়াইটা করে উনি জিতেছেন, তার মেন কাঠামোটা হচ্ছে ওনার স্টাডিজ। উনি যদি আনএডুকেটেড হতেন তাহলে কিন্তু এই ফাইটটা এত
স্ট্রং হ্যান্ডে উনি করতে পারতেন না। অনেকেই আজকাল ছোট ছোট বাচ্চারা বিশেষ করে খুব ইনফ্লুয়েসড হয়ে যাচ্ছে যে পড়াশোনাটা ঠিক আছে কিন্তু তারা অনেক বেশি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকতে পছন্দ করে। তাদেরও এটা বুঝতে হবে যে আসল ব্যাকবোন কিন্তু এডুকেশন, সেটা থাকলে অনেক লম্বা লড়াইটা জেতা যায়। তোমার মধ্যে শিক্ষার প্রসারতা আসবে, তোমার মেন্টাল স্টেবিলিটি, তোমার কনফিডেন্স তত বেশি বুস্টেড হবে। যত তোমার মধ্যে শিক্ষা বাড়বে তত তোমার মধ্যে কনফিডেন্স বাড়বে যে আমি কিছু করতে পারি। তুমি একজন হরর স্টোরি টেলার, আমরা কিছু মজার র্যাপিড ফায়ার রাউন্ড রেখেছি, ঠিক আছে? হ্যাঁ, এটা কিন্তু ভূতেদের নিয়ে। ওকে, ভূতেরা কি রাত্রে বেশি অ্যাক্টিভ হয় নাকি শুধু নাইট শিফট করে? রাত্রে বেশি অ্যাক্টিভ হয়, নাইট শিফট করে একেবারেই নয়। দিনে দুপুরেও বেশ ভালোই বেলতলা দিয়ে গেলে মাথার ওপর ঢং করে বেলটা পড়তেই পারে, তখন কিন্তু চাপ আছে। বেশ বেশ। ভূতেদের যদি হোয়াটসঅ্যাপ থাকতো, স্ট্যাটাসে কি দিত? লাস্ট সিন 200 ইয়ার্স অ্যাগো, এরকম টাইপের কিছু? ভূতেদের হোয়াটসঅ্যাপ থাকলে না, আমার মনে হয় না লাস্ট মানে ও যদি নিজের প্রোফাইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে তখনও তো সে এক্সিস্টিং ভূত, তাহলে ওকে তখন অনলাইন দেখানো উচিত। ট্রু লজিক, ইয়া। ওকে অনলাইন দেখাবে। আর তুমি যদি আমার জায়গায় বসে থাকতে, ঠিক আছে, তাহলে ভূতেদের ইন্টারভিউ নিতে প্রথম প্রশ্নটা কি হতো? আপনি কবে মারা গেলেন, কেন মারা গেলেন? না, আমি আপনি কবে মারা গেলেন জিজ্ঞেস করতাম না, বিকজ আমার ওকে নিয়ে কোনো ইন্টারেস্ট নেই, বাট আমার এটা নিয়ে ইন্টারেস্ট আছে যে তোমার লাইফে এখন কি চলছে, মানে আফটার মানে ইউ বিকেম স্পিরিট, তারপরের এক্সপিরিয়েন্সটা কি, মানে মানুষকে নিয়ে তুমি কতটা বিব্রত। আমরা তো তোমায় নিয়ে একরকমের ভাবনা চিন্তা, একরকমের বিব্রতিতে আছি, কিন্তু তুমি আমাকে নিয়ে কি ভাবছো, আমার এটা জানাতে খুব আগ্রহ আছে যে আমি যতটা ভূতকে নিয়ে ভাবি ওকে আমায় নিয়ে অতটা ভাবে বা কিভাবে ভাবে। বেশ। ভূতের সাথে চা না কফি? চা কফি দুটোই চলে, মানে ও যেটাতে কমফোর্টেবল আমি ওর সাথেই যাব। ওকে আগে জিজ্ঞেস করবো, অফার করবো, আফটার অল গেস্ট আমার। আবার আমি ওকে না প্রাধান্য দিলে যে আমার ঘাড় মুটকে দেয়। ভূত যদি সেলফি তোলে, ফিল্টার ইউজ করবে? ডেফিনেটলি না। ভূত যদি ফিল্টার দিয়ে ফটো তুলে আমার থেকে বেশি সুন্দর হয়ে যায় তখন আমি কমপ্লেক্সে ভুগবো, একবারেই নয়। ভূত যদি তোমাকে ফলো করে, তুমি কি ফলো ব্যাক করবে না ভয়? ডেফিনেটলি ফলো ব্যাক করবো, বিকজ আমি ওই যে বললাম যে ভয়টা না, অবশ্যই ফলো ব্যাক করবো। না 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 না, ব্লক করবো না। সবচেয়ে ভয়ঙ্কর জায়গা শ্মশানে নাকি সোশ্যাল মিডিয়া কমেন্ট সেকশন? অবভিয়াসলি সোশ্যাল মিডিয়া কমেন্ট সেকশন। আর মাইন্ডেড, শ্মশান কিন্তু ভয়ের জায়গায় নয়, শ্মশান হচ্ছে আমাদের হিন্দুদের সব থেকে পবিত্র স্থান। কারণ ওখানে শোনা যায় ওখানে সৎ স্পিরিটস, আত্মারা থাকে। শ্মশান কখনো ভয়ের নয়। শ্মশানের আশপাশে যেহেতু অনেকে সাধনা করে, সেই সময় অনেক অতৃপ্ত সোল টোলগুলো ঘুরে বেড়াতে পারে, সেই জন্য অনেক সময় আমরা বাচ্চাদের কেউ গেলে টেলে, বা ইউজুয়ালি বাচ্চাকে কেউ শ্মশানে নিয়ে যায় না, বাট ক্রস করলে আমরা একটুখানি থুতথুরি দিয়ে দিই, কিংবা হয়তো অনেক সময় সে ঝাড়িয়ে টাড়িয়ে নিলাম, বা আমরা নিম পাতা দাঁতে কেটে তারপরে হয়তো অনেক সময় ঘরে চোখে এটা বাস। কিন্তু শ্মশান অ্যাকচুয়ালি পবিত্র স্থান। ভূতেদের কি কাউন্সেলিং দরকার? না, ভূতেদের কাউন্সেলিং দরকার নেই, বরং আমার মনে হয় কিছু মানুষ আছে আমাদের সোসাইটিতে, বিশেষ করে যেভাবে ক্রাইম বাড়ছে, ওদের একটু মানে সেশন দেওয়া দরকার এদেরকে, যে আমরা ভূত হয়ে এত নিকৃষ্ট হতে পারছি না, তোরা কি মানুষ হয়ে কি করে হচ্ছিস। তার মানে ভূতেদের থেকে মানুষেরা বেশি ভয়ঙ্কর? অবশ্যই ভয়ঙ্কর। থ্যাংক ইউ সো মাচ। মানে ভূত আছে কি না আছে সেই নিয়ে আমরা কনসার্ন নই, তুমিও নও, কিন্তু গল্প কিন্তু আমাদের রহস্য আর গল্প টেনে রাখে, আমাদের অডিয়েন্সকেও টেনে রাখে। আজকে ভীষণ ভালো লাগলো, কিন্তু তোমার গল্পের ঝুড়িতে যে এত গল্প, সেটা একদিনে শেষ করা সম্ভব না। আমরা আবার বসবো আড্ডাতে। ভালো থেকো। ঠিক, থ্যাংক ইউ সো মাচ।